আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো যে 5টি শরিয়া বেসড ব্যাংক একীভূত হয়ে যে সম্মিলিত ইসলামী ব্যাংক আসতেছে, সেই ব্যাংক আদৌ কবে নাগাদ আসবে বা আদৌ কি আসা সম্ভব, বা আসলেও তারা আলোর মুখ দেখবে কিনা বা সফল হবে কিনা সেই বিষয়ে। তো বন্ধুরা, যারা প্রয়োজন মনে করেন সাথে থাকবেন, আর যারা অলরেডি এই বিষয় সম্পর্কে জানেন তারা দয়া করে ভিডিওটি স্কিপ করে যাবেন। তো বন্ধুরা, এই যে শরিয়া বেসড 5টি দুর্বল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং এক্সিম ব্যাংক, এরা তাদের যে বর্তমান যে একটু খারাপ পরিস্থিতি যাচ্ছিল, তারা তাদের ঋণগুলি আদায় না হওয়াতে তারা গ্রাহকের ডিপোজিট ফেরত দিতে পারছে না। এই সমস্ত নানাবিধ কারণে ব্যাংকগুলি সমস্যায় পতিত হওয়ার কারণে মাননীয় গভর্নর মহোদয় এই 5টি ব্যাংক মার্জিং করে নতুন একটি ব্যাংক করার ঘোষণা দিয়েছে, এবং সে বলতে চাচ্ছে দেশের সর্ববৃহৎ এবং খুব শক্তিশালী ব্যাংক হিসেবে দাবি করতেছে। অলরেডি সে লাইসেন্সও নাকি পেয়ে গেছে। তো আমার এই বিষয়ে কয়েকটা প্রশ্ন, আমি তো জাস্ট ক্ষুদ্র মানুষ, সেই হিসাবে খুব বেশি কিছু বলতে পারবো না। আমার কয়েকটা প্রশ্ন যে এই যে 5টি ব্যাংক কেন এখানে আজকে এই অবস্থায় আসলো, এখানে বিনিয়োগ কারা নিয়েছে? তারা কি দেশে ব্যবসা করতেছে নাকি অর্থ পাচার করেছে? তো অর্থ পাচার করলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? যারা দেশে ব্যবসা করতেছে বাট বিনিয়োগের টাকা ফেরত দিতেছে না, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? এবং এই প্রতিষ্ঠানের টপ ম্যানেজমেন্টে যারা এই বিনিয়োগের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? আদৌ কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, নাকি শুধু ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যাংককে বন্ধ করে আপনি নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক করতে যাচ্ছেন? এখানে গৃহস্থের মালামাল চুরি হয়েছে, গৃহস্থের যেমন কিছু দায় আছে, তেমনি চোরের কিন্তু বিচার করতে হবে, চোরকে আইনের আওতায় আনতে হবে। দেখা গেছে এই যে গভর্নর মহোদয়কে শ্রদ্ধা রেখেই বলছি, আপনি দায়িত্ব গ্রহণের পরে এই যে নীতি সহায়তা নামক একটা সার্কুলার জারি করেছেন, এর মাধ্যমে দেখা যাচ্ছে যে এই দুষ্কৃতিকারী বিনিয়োগকারীরা, বিনিয়োগ গ্রহীতা যারা, তারাই কিন্তু লাভবান হচ্ছে। আপনি লম্বা একটা সময় তাদের গ্রেস পিরিয়ড দিয়ে নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে তাদেরকে রিসিডুয়াল সুবিধা দিচ্ছেন। পক্ষান্তরে হচ্ছে কি, এই যে প্রতিষ্ঠানগুলি, তারা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে এই তাদের যে বিনিয়োগকৃত টাকা, এখান থেকে তারা দীর্ঘ সময় তারা কিন্তু একটি টাকাও রিকভারি করতে পারবে না। এখানে আমার মনে হচ্ছে যে এই যে দুর্বল যে ব্যাংকগুলি, যে দুর্বল ব্যাংকিং ব্যবস্থা, এখানে আরও বেশি এই প্রতিষ্ঠানগুলি ক্ষতির সম্মুখীন হবে। কারণ গ্রাহকরা বিনিয়োগ নিয়ে ফেরত দেয়নি, এই কারণে ডিপোজিটরদের ব্যাংক টাকা ফেরত দিতে পারে না। এখানে অলরেডি তারা প্রবলেমে আছে, তারপরেও আপনি আবার এই যে ন্যূনতম সামান্যতম ডাউন পেমেন্ট দিয়ে দীর্ঘ সময়, একটা লম্বা সময় গ্রেস পিরিয়ড দিয়ে তাদের রিসিডুয়াল সুবিধা দিতে বলতেছেন। আপনি দেখা যাচ্ছে কি প্রতিষ্ঠানের সহমর্মী ভূমিকা পালন না করে এই যে দুষ্ট গ্রাহকদের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। তো এর ফলে প্রতিষ্ঠানগুলি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার মনে হচ্ছে। তো যাই হোক, এটা ভিন্ন বিষয়, আপনি একটু ভেবে দেখবেন যদি আপনার সময় থাকে বা আপনার কাছে আমার এই ক্ষুদ্র মানুষের কথাবার্তাগুলি পৌঁছায়, সেক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে দেখবেন। তো আমার আরও একটা প্রশ্ন আছে যে আপনি বলতেছেন যে এই 5 ব্যাংক মার্জিং করে একটা শক্তিশালী ব্যাংক রূপান্তরিত করবেন। তো শক্তিশালী ব্যাংক কীভাবে রূপান্তরিত করবেন? আপনি 35,000 কোটি টাকা পেইড অ্যাপ দিয়ে আসতেছেন, এইটাই আপনি শক্তিশালী মনে করতেছেন। আমার একটা প্রশ্ন যে আপনি পেইড অ্যাপ 35,000 কোটি বলতেছেন, এখান থেকে আবার বলতেছেন গ্রাহকের টাকা ফেরত দেবেন, তাহলে আপনার যে পেইড অ্যাপ ক্যাপিটাল, আপনার ক্যাপিটাল দিয়ে কী করতে হয়? ক্যাপিটাল দিয়ে তো অ্যাসেটে রূপান্তরিত করতে হয়, যেই অ্যাসেট থেকে আপনার ইনকাম জেনারেট হবে। তো আপনি যদি ক্যাপিটাল থেকে ডিপোজিট ফেরত দিয়ে দেন, তাহলে তো আপনার অ্যাসেট হইল না, বরং তো আপনার ক্যাপিটালটা খালি হয়ে গেল। তো আপনার মার্কেটের চাহিদা আছে 1,195,000 কোটি টাকা 5টা ব্যাংকের, সেখানে আপনি মাত্র 35,000 কোটি টাকার দোকান খুলে বলতেছেন যে আপনি ফেরত দিয়ে দেবেন গ্রাহকদের টাকা 2 লাখ করে। দেখবেন যে হুমড়ি খেয়ে পড়বে, আপনি 1-2 দিনের পরে আর সাপোর্টটা দিতে পারবেন না। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, আসলে কি ক্যাপিটালের টাকা দিয়ে কি ডিপোজিট ফেরত দেওয়ার কথা? ক্যাপিটাল দিয়ে তো আমি যতটুকু জানি, আমার ক্ষুদ্র জ্ঞানে, যে ক্যাপিটাল দিয়ে আরেকটা অ্যাসেট তৈরি করতে হবে, অ্যাসেট সৃষ্টি করতে হবে, যেখান থেকে আপনার ইনকাম জেনারেট হবে,
যার ফলশ্রুতিতে আপনার এই ক্যাপিটালটা সুরক্ষিত থাকবে। আর যদি আপনি ডিপোজিটারদের ফেরত দিয়ে দেন, সেক্ষেত্রে তো আপনার ডিপোজিটটা চলে যাচ্ছে। তো এই সমস্ত নানাবিধ প্রশ্নের অতিক্রম করে বা এই যে অনিশ্চয়তাগুলি দেখা দিচ্ছে, এবং এছাড়াও যে আপনার যে 5টা ব্যাংকের যে প্রায় 25 লাখ অ্যাকাউন্ট রয়েছে, তো এখানে যদি আপনি একটা ইউনিক আইডির মাধ্যমে, ইউনিক সফটওয়্যারের মাধ্যমে নিয়ে আসতে চান, সেক্ষেত্রেও তো আপনার এটার অ্যাগেনস্টে অনেক সময়ের ব্যাপার এবং অনেক কাজ রয়েছে। ইউনিক একটা সফটওয়্যারে 5টা ব্যাংকের এক্সিস্টিং অ্যাকাউন্টগুলি ট্রান্সফার করা, আরও ইন্টারনাল অনেক কাজ আছে। তারপর আপনি বলতেছেন যে 5টা ব্যাংক একত্রিত করে করবেন, কেউ চাকরি হারাবে না। এখানে চাকরি হারানোর তো ভয় ডেফিনেটলি রয়েছে, কারণ 5টা ব্যাংকে তো একজন এমডি থাকবে, 5 জন তো থাকবে না। 5টা ব্যাংকে 5 জন ক্রেডিট হেড থাকবে, 5 জন আইসিসি হেড থাকবে। এটা তো আপনি একত্রিত করলে 5 জন তো থাকতে পারবেন একই পদে, তো ডেফিনেটলি চাকরি হারাবে। এবং আরও যে কথাগুলি বলেছেন, ধরেন আমি কারণ বাজারের কথা বলি, কারণ বাজারে 5টি ব্রাঞ্চ আছে, 5টি ব্যাংকের। সেখানে যখন আপনি সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যানার সাইনবোর্ডটা লাগাবেন, সেখানে তার 5টি ব্রাঞ্চ থাকবে না, একটা থাকবে। আপনি বলেছেন যে পর্যায়ক্রমে এই ব্রাঞ্চগুলি যেখানে ব্রাঞ্চ না আছে সেখানে ট্রান্সফার করবেন। তো এইভাবে দেখা যাচ্ছে 1000+ ব্রাঞ্চ আছে 5টি ব্যাংকের। তো এই 1000+ ব্রাঞ্চ রিলোকেশন করা, এটা যে কতটা ব্যয়সাপেক্ষ আপনি কি ভেবে দেখেছেন? আপনি 35,000 কোটি টাকা নিয়ে বলতেছেন আরও 35,000 কোটি টাকা গভর্নমেন্টের কাছে চাইবেন। শুধু এরকম 35,000 কোটি না, আপনার মানে কয়েকশো হাজার কোটি টাকা আপনার বারে বারে চাইতে হবে, এবং গভর্নমেন্টের কাছে নিয়ে আসবেন, দেখবেন যে আপনার নিয়ে আসতেছেন চলে যাচ্ছে, নিয়ে আসতেছেন শেষ হয়ে যাচ্ছে। এভাবে করে তো আসলে আপনি পেইড আপ দিয়ে বলেন বা ধার করে বলেন, এটা দিয়ে আসলে গ্রাহকের পাওনা মেটানো সম্ভব না, আর ব্যাংকে মানুষের আস্থাও ফেরানো সম্ভব না। আপনি যদি দুষ্টু গ্রাহক যারা ব্যাংকের টাকা মেরে দিয়েছে, যারা এই ব্যবস্থার সাথে জড়িত ছিল, এই সমস্ত পক্ষদের ধরে শাস্তির বিষয়টা নিশ্চিত করতে পারেন, তাহলেই কিন্তু আপনার এই ব্যাংকিং খাতে একটা সুশাসন তৈরি হতে পারে এবং গ্রাহকের আস্থা তৈরি হতে পারে। এবং সেই আস্থাটা যদি আপনি আনতে পারেন, তাহলেই আপনার ব্যাংকিং ব্যবস্থা সচল থাকবে। আদারওয়াইজ মুখ থুবড়ে পড়বে। আপনি যত হাজার কোটি টাকাই নিয়ে আসেন এবং যত মোড়ক চেঞ্জ করেন, যত নামে বেনামে ব্যাংক নিয়ে আসেন, কোনো কাজে লাগবে না। সুতরাং আপনি এই বিষয়গুলি একটু ভেবে দেখেন, কিভাবে জনগণের মনে আস্থা তৈরি করা যায়, কিভাবে ব্যাংকিং ব্যবস্থাটা সুরক্ষিত থাকে, কিভাবে ডিপোজিটাররা সুরক্ষিত থাকে, কিভাবে ব্যাংকগুলি দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারে। এই বিষয়গুলি একটু মাথায় রেখে যে কোনো সিদ্ধান্ত নিলে মনে হয় জাতি আপনাকে চিরস্মরণীয় করে রাখবে। আদারওয়াইজ আপনার এই প্ল্যানিং কোনো হয়তো কাজ দেবে না। এই বিষয়টা যদি আপনার বিবেচনা করে আগান, তাহলে আমি মনে করি জাতি উপকৃত হবে। তো আমার কথাবার্তায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।